হওয়ার দরকার নেই, এটি আসলে শিক্ষার্থীদের কাছে ভুল মেসেজ যেতে পারে। আমরা কি এই প্রত্যাশা পাইতে পারি? সেটা আমি আমার বক্তব্য বলবো। জি ঠিক আছে, বিশ্বাস করুন। কমেন্টে গালাগালি বা এই ধরনের কাজগুলোতে ছাত্র শিবিরের নেতাকর্মী ভাইদেরকে আমরা বেশি দেখেছি। তো এই জায়গায় এইটার বিরুদ্ধে আপনি আমাকে খুব ক্লিয়ারলি বলেন যে ছাত্র শিবিরের দায়িত্বে আছে, দায়িত্বশীল অবস্থানে আছে, এবং এখন আপনাদেরকে গালাগালি প্রকাশিত এক্সাম্পল দেন। আপনাদের কমিটি 13 সদস্য 14 সদস্য মানে এরকম মানে কম আমার সংগঠন কিভাবে চলবে এটা তো আমরা নির্ধারণ করবো, রাইট ভাই? আমি তো আমার ধরেন যে 350-400 সহসভাপতি দেওয়ার প্রয়োজন নাই। আমি আমার সংগঠন যেভাবে চলে, আমি বলেছি যে অনলাইনে যে হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেই। আমরা স্পষ্ট বলেছি যে যারা এটার সাথে আছে আর বিরুদ্ধে যারা ব্যবস্থা নেবে তাদেরকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। একটা মিনিট, আপনারা তো ছাত্রদের অধিকার আদায়ের জন্য লড়েছেন, আপনারা বলেছেন। তো শিক্ষার্থীদের যে অনলাইনে হ্যারাসমেন্টের জন্য যে ইস্যুগুলো হয়েছে এটার বিরুদ্ধে কি আপনারা কখনো জানিয়েছেন? সবসময় জানিয়েছি, এবং বরঞ্চ আমাদের কেন্দ্রীয় সভাপতি স্পষ্টভাবে বলেছে, এটা বিভিন্ন টক শোতে বলেছে, সব জায়গায় বলেছে যে যারা এই ধরনের জিনিসের ক্ষেত্রে কানেক্টেড থাকবে তাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং অনেক এক্সাম্পল আমাদের আছে। ধন্যবাদ। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, উত্তর শুনবো আনিসুর রহমান খন্দকার অনিক ভাইয়ের কাছ থেকে। কাইন্ডলি 2 মিনিটে শেষ করলে ভালো হবে, সময় স্বল্পতা। আমি খুব বেশি সময়টা মেনটেন করতে পছন্দ করি। 2 মিনিট আমি পারবো না, তাহলে আমি না বলি। যদি বলতে আমার 5 মিনিট লাগবে, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। প্রশ্ন কমিয়ে দেন, আগে 2 মিনিট কথা বলেন, তারপর বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ। দেখুন, আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমার মানে ভালো লাগছে বিষয়টা যে আমাদেরকে সবাই প্রশ্ন করছে এবং উত্তর দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করছি। তো আমি একদম ডান থেকে শুরু করি। আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের ভাই মারজান আমাকে প্রশ্ন করলো যে এসি স্থাপনের বিষয়ে অথবা কুয়েত মন্ত্রী ফজিলাতুন্নেসা হলের পানি নিষ্কাশনের বিষয়ে, সেন্ট্রাল মাঠের পানি নিষ্কাশনের বিষয়ে ছাত্রদল কি করেছে, কি ইনিশিয়েটিভ নিয়েছে। জি, আমি বিনয়ের সাথে জানাতে চাই, বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো দেখলে হয়তো তিনি উত্তর পেয়ে যেতেন, যেহেতু তিনি দেখার সময় পাননি। তো আমি উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে এসি লাগানোর বিষয়ে একটু আগে ছাত্র শিবিরের সেক্রেটারি আশিক যেটি বললো এটি শিবিরের কাজ। আমি তার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, এটি কি আসলে শিবিরের কাজ না ডাকসুর, বা ডাকসুর শিবিরের মধ্যে তফাৎ আছে কিনা? জানলে উত্তর দিতে সহজ হতো। এটি ডাকসুর ইনিশিয়েটিভ না শিবিরের এসি লাগানোটা? তার মানে আমি বললাম ডাকসুর, শিবিরে এটাতে ক্রেডিট নিয়েন না, মানে তাহলে সুন্দর হবে আর কি। যাই হোক, আমি একটু জেনারেলি এই কাজগুলো হয় সমাজসেবা সম্পাদকের আন্ডারে। সমাজসেবা সম্পাদক শিবিরে কিনা স্পেসিফিক সমাজসেবা সম্পাদক শিবিরে কিনা যে উদ্যোগটার কথা বলা হয়েছে এই উদ্যোগটা সমাজসেবা সম্পাদকের ছিল না। এই উদ্যোগটা ছিল কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির এবং আমাদের সাংস্কৃতিক মাঝার ভাই, এই দুইজনের উদ্যোগে এই পুরো কাজটা হয়েছিল। সেই জিনিসটা সিম্পল। এটা সামগ্রিকভাবে তো ডাকসুর কাজ, কেউ না কেউ উদ্যোগ নেই সেই কাজটা বাস্তবায়ন করে, সিম্পল। জি অনিক ভাই, তো যাই হোক, আমরা যখন পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আমরা শুধুমাত্র লোক দেখানো 2টা পানির বোতল দিয়ে একটু শুকনা খাবার দিয়ে সমাধান করতে চাইনি। আমরা কিন্তু সাথেই ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক রয়েছেন জনাব আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা, আমরা ওনাকে নিয়ে এসেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে হয়তো দেখবেন, না হয় সার্চ দিয়ে দেখবেন আমার কথা সত্যতা যাচাইয়ের জন্য। ওনাকে নিয়ে এসেছি। উনি তাৎক্ষণিক যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি হচ্ছে উনি এই সিজনের জন্য, পুরো সিজনের জন্য পানি যাতে যখন জলাবদ্ধতা হবে সাথে সাথে সেগুলো শেষ করা যায় এর জন্য মেশিনের ব্যবস্থা রাখবে। একই সাথে যাতে মশার উৎপাদন না হয় সেজন্য 2টি ফগার মেশিনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং আগামী সিজনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় পানি জমবে না, সেজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার উনি সেই ব্যবস্থার কথা বলেছেন এবং ব্যবস্থা নেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এই জায়গায় উদ্যোগ নিয়েছিলাম। নাম্বার 2, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এসি লাগানোর বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলেছি। এখানে উনি আমাদেরকে যেটি জানিয়েছেন, ইলেকট্রিক লাইনের কিছু জটিলতা রয়েছে, সমাধান করলে তিনি ব্যবস্থা করবেন। আপনি প্রয়োজনে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর 12 তারিখের পরে আমরা আসলে কি করেছি এটি আমাদের jcd.org ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন। তারপরে উল্লেখযোগ্য কয়েকটি বলছি, সবগুলো বললে সময় শেষ হবে,
কথা শেষ হবে না। তো যাই হোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল যে ক্রাইসিসের জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের মান উন্নয়নের জন্য কয়েক দফা স্মারকলিপি দিয়েছি, শিক্ষার্থীদের আবাসন সংকটের জন্য কয়েক দফা স্মারকলিপি দিয়েছি, নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ করে তাদের আবাসন সংকটের জন্য স্মারকলিপি দিয়েছি, কি কি প্রস্তাবনা আছে আমরা প্রস্তাবনা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সমস্যায় সমাধানের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যখন নিয়াজ আহমেদ খান স্যার ভিসি ছিলেন তখনও প্রস্তাবনা দিয়েছি, পরামর্শ দিয়েছি, এবং আমাদের যে প্রস্তাবনা ছিল সেগুলো উপস্থাপন করছি, এখনো সেটি করছি, এবং প্রত্যেকটি সমস্যাতে আমরা এগিয়ে যাচ্ছি, সমাধান করার চেষ্টা করছি। শাহবাগের হামলা নিয়ে আশিক দুইবার দুটি তথ্য দিয়েছে। প্রথমবার যখন দাবি করেছিল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির উপরে হামলা হয়েছে এ বিষয়ে তিনি, এবং দ্বিতীয়বার যখন বলেছে তখন শিবিরের নাম ভুলে গিয়ে শুধুমাত্র সাংবাদিক সমিতির কথা বলেছে। তো যাই হোক, তারপরও যে কোনো হামলার বিপক্ষে আমরা চাই না কোনো সংঘাতময় সিচুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হোক, এবং যে কোনো সংঘাতের বিপক্ষে আমাদের অবস্থান। আমরা নিঃসন্দেহে আমরা জানি যে ওই ঘটনায় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিচার করার জন্য থানায় গিয়েছে, মামলা করার প্রস্তুতি নিয়েছে। আইনের নিয়মে চলুক, আমরা সহযোগিতা করব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে আমরা কয়েক দফায় বসেছি, এবং এই বিষয়টি নিয়ে হয়তো আমরা সমাধানের বিষয়ে আলাপ আলোচনা করছি। তো আজকে সাংবাদিক সমিতির প্রতি যে মায়া দরদ, এটি আমাদেরকে আরেকবার অনুপ্রাণিত করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যে নিরপেক্ষতা সেটি দীর্ঘদিন বজায় থাকুক। জাহিদা হাসান, আমরা এদের ব্যাপারে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিয়েছি কিনা? আমরা এটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছি, আপনি নিশ্চয়ই জানেন। সেই তদন্ত কমিটিতে আমিও আছি। ওইটা তো 3 মাস লাগে তদন্ত করতে। এটা আমরা সেই তদন্তগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তদন্ত রিপোর্ট জমা দিয়েছি, এগুলো নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি নিশ্চয়ই জানবেন জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করে, এবং একই সাথে আমাদের এই সংগঠনের পরিচয় প্রকাশে কেউ কখনোই দ্বিধা অনুভব করে না, এবং যদি আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেই সেক্ষেত্রেও আমরা নিশ্চয়ই আপনাদেরকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেবো, এবং আপনারা জানতে পারবেন। জাহিদ হাসান যে প্রশ্নটি করেছিল, জাহিদ হাসান মনে হয় ভুলে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘাত শুধুমাত্র ছাত্রদল করে না। আমরা দেখেছি শুধুমাত্র ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সহ আরো কয়েকজনের নাম আমি বললাম না, তারা কিন্তু একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করেছিল, হামলা করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এই বিষয়ে ছাত্র শক্তি এই বিষয়টি কি ভুলে গিয়ে আমাদের প্রশ্ন করলো কিনা জানি না। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, শুধুমাত্র বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে, বাংলাদেশের যে কোনো ভূখণ্ডের সীমারেখায় যে কোনো শিক্ষার্থীর উপর হামলা করা, অত্যাচার করা, নির্যাতন করা অথবা কটুভাবে কথা বলা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম। আমরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, আমরা দীর্ঘদিন নিপীড়িত হয়েছি। আমরা কখনোই চাই না কোনো নিপীড়নকারী, কোনো নির্যাতনকারী আমাদের সংগঠনে থাকুক। আমাদের অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের ইন্টার কনফ্লিক্টে নাকি 60 জনের বেশি, 10 সেকেন্ডে শেষ করবেন, 10 সেকেন্ড, আমাদের অন্তর্কন্দলে নাকি 60 জনের বেশি ছাত্রদল নেতাকর্মী নিহত হয়েছে। তথ্যটি ভুল, আপনি তথ্যটি আরেকবার যাচাই করবেন, সেটি সংখ্যা 19-এর অধিক না। একই সাথে আপনারা একটি তথ্য প্রকাশ করেছেন যেটি আংশিক, পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইন্টারনাল কনফ্লিক্টের কারণে জাতীয়তাবাদী ছাত্রদল এখন পর্যন্ত প্রায় 150-র বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। একই সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে কেন্দ্রীয় সংসদের সুপার 5-এর নেতারা বাদী হয়ে বিভিন্ন ঘটনায় মামলাও করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল নিঃসন্দেহে স্বীকার করে, মানুষ হিসাবে যেহেতু আমরা জন্ম নিয়েছি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা যদি ভুল করি সেটি শাস্তি হবে, আমরা যদি অন্যায় করি সেটি শাস্তি হবে, আমরা যদি অপরাধ করি তার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে, এবং সংগঠন যে কোনো সময় যে কোনো ব্যবস্থা নিলে সেই ব্যবস্থা মাথা পেতে নেয়ার মতো মানসিক অবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর রয়েছে। সুতরাং আমি ভুল স্বীকার করেই বলছি, যে কোনো ভুলের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল ব্যবস্থা নিবে, ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতে ব্যবস্থা নিবে। সর্বশেষ একটি আহ্বান জানিয়ে শেষ করতে চাই, আজকের মতো 1000টা সংলাপও যদি হয়, এই সংলাপে আমার কথা কষ্ট পেয়ে আমার ফেসবুকে যদি 5000 গালিও দেওয়া হয়, আমাদের বিভিন্ন নারী কর্মীদেরকে অনেক সংগঠনের নেতাকর্মীরা গালাগালি করে বাবা নিয়ে, এবং তাদেরকে এলাকায় অনেক ক্ষেত্রে অনেক নেতাদেরকে সাতিম ঘোষণা করে দেয় যে ও ইসলামিক না, ও আর মুসলমান নাই, এরকম করে। এগুলো থেকে বেরোয় আসলে ভালো হবে, না আসলে না আসবে, অসুবিধা নেই। যাই হোক, তো আজকে আমি আহ্বান জানাতে চাই, এরকম সংলাপ যদি আমরা 1000টাও করি, বছরে 365 দিনের 364 দিনও যদি সংলাপ করি, 65তম দিনে বসে কোনো সমাধানে আসতে পারবো না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন প্রতিনিধি হিসাবে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনকে
আহ্বান জানাতে চাই। আপনারা আজকে ইনিশিয়েটিভ নিয়েছেন, এর জন্য আপনাদের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা। একই সাথে যদি আপনারা চান, যদি অন্যান্য সংগঠনগুলো চান, অন্যান্য সকল ছাত্র সংগঠন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে যদি কোনো কমন ক্রাইটেরিয়া আপনারা আসতে চান, ছাত্র রাজনীতি সামনে কিরকম হবে, ছাত্র রাজনীতি নিয়ে কি বিষয়ে আমরা আলোচনায় আসতে পারি, কি বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারি, আপনারা নিশ্চয়ই জানবেন জাতীয় নির্বাচনের আগে একটা ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। যদি এরকম কোনো শিক্ষার্থীদের ঐক্যমত গঠন হয়, জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। একইভাবে শুধুমাত্র কথা ফুলঝুরি, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি, শুধুমাত্র ভালো কাজের আশ্বাস না দিয়ে যদি সত্যিকার অর্থেই ছাত্র রাজনীতির চূড়ান্ত সংস্কার চান, তাহলে আসুন আমরা আবারও একসাথে বসি, দোষারোপ না করে, একে অপরকে দোষ না দিয়ে, একে অপরকে ভুল না ধরে, প্রকৃত সংস্কারের উদ্দেশ্যে, প্রকৃত সংশোধনের উদ্দেশ্যে আমরা একসাথে বসতে পারি। সেই বসায় আমরা আপনাদেরকে সহযোগিতা করব, সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা সময়ের স্বল্পতা রয়েছে, আমরা সর্বশেষ বক্তব্য শুনবো জাহিদ হাসান ভাইয়ের কাছ থেকে। ভাইকে অনুরোধ করছি 2 মিনিটে শেষ করবেন। হ্যাঁ, আমি 2 মিনিটে শেষ করবো। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম যে এখান থেকে শুরু করি, সেটা হলো অনেক ভাই বলেছেন ওরা তদন্ত করছেন। আমরা দেখলাম যে ওই ঘটনার, শাহবাগের ঘটনার পরবর্তী যতগুলো নিউজ হয়েছে বাংলাদেশে মেইনস্ট্রিম নিউজ মিডিয়াগুলোতে, প্রায় প্রত্যেকটা নিউজ মিডিয়াতে নাম ধরে ধরে বলা ছিল যে কারা কারা হামলা করেছেন। ওটা 1 দিন বা 2 দিন, 24 বা 48 ঘন্টার কাজ। ওরা তদন্ত কমিটি করেছেন, 1-1.5 মাস হয়ে গেছে। এই 1-1.5 মাসে ওনারা খুঁজে পান নাই। এনিওয়ে, দ্বিতীয়বারে বলেছেন যে আমাদের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ নাকি কারোর উপর হামলা করেছে। এবার আছেন, গত 1 সপ্তাহে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির খোঁজখবর রাখেন, যে বাংলাদেশের একটা মেইনস্ট্রিম মিডিয়া 2টা নিউজ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎপরতা নিয়ে, এবং সেইখানে যতগুলো নাম উঠে এসেছে কারাই তৎপরতা চালানোর চেষ্টা করছে নানা নামে বেনামে, সেখানে একটা নাম পাওয়া যায় রাহিদ খান পাবেল নামে। সেই ব্যক্তিকে ছাত্রশক্তির ছেলেরা বা ছাত্রশক্তির নেতাকর্মীরা বুয়েট থেকে ধরে নিয়ে শাহবাগ থানায় দিয়েছিল। এবং এই যে ধরে নেয় মাঝখানে, এখন আপনি একজন ছাত্রলীগকে ধরে নেবেন, সে আপনারা একদম মানে নিরবিচ্ছিন্ন হবে, একদম আপনার মতো করে যাবে, ব্যাপারটা এরকম না। কেন 16 জুলাই, এই আজকে 18 জুলাই, 16 জুলাই বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকলের রুম ভাঙা হয় নাই, তাদেরকে একদমই লাঠি নিয়ে দৌড়ায় ক্যাম্পাস ছাড়া করা হয় নাই। তবে ছাত্রলীগকে তারা ধরে থানায় দিয়ে আসছে, তখন তারা গায়ে হাত তুলেছে, এবং সে যে ছাত্রলীগ এবং ক্যাম্পাসে ছাত্রলীগের যে কোনো তৎপরতা চালায় তার একজন, এটা অলরেডি প্রুফ, এটা নিউজ হয়েছে মেইনস্ট্রিম মিডিয়াতে, চাইলে সে নিউজ দেখাতে পারি। অনেক ভাই তার পক্ষে কথা বলছেন, কোশ্চেন তো ওইখানে আসে, তাহলে ছাত্রলীগের 15 বছর ক্যাম্পাসে কে করতেছে? ছাত্রদল করতেছে। এনিওয়ে, এক্স্যাক্টলি পরশু দিনের উত্তর দিলাম, তো আপনি তার পক্ষে তো কথা বলতে পারেন না। শুধু এইটা যে অনেক ভাই প্রথমবারে বসে তা না, সেই দিন যখন এই ঘটনা ঘটে, আমি ভুল না করলে তখন রমজান মাস চলতেছিল, রমজান মাসে তখনও দেখেছি ছাত্রদলের নানা পর্যায়ে নেতাকর্মীরা এটার পক্ষে অবস্থান নিয়েছেন, আমাদেরকে তখন গালিগালাজ করেছেন যে কেন এই ছেলেকে থানায় দেওয়া হলো, তার দোষ কি? আপনারা জেনে থাকবেন 5 আগস্টের পরে তাকে আরেকবার শাহবাগ থানার পুলিশ গ্রেপ্তার করেছিল ছাত্রলীগ সন্দেহে 15 জুলাই হামলাকারী হিসেবে। তাদের পক্ষে এখন ছাত্রদল কথা বলে। এনিওয়ে আসেন, এরপরে একটা কথা বলা হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যে সভাপতি, কিন্তু আগের যিনি সভাপতি ছিলেন, যে ডাকসুর ভিপি পদে ইলেকশন করেছেন, তারা ছাত্র রাজনীতি হল রাজনীতির বিপক্ষে বা হলে কমিটির বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। আমি জানি এটা করেছেন। এইগুলো অনেকগুলো ভুল, অনেকগুলো সংশোধনী আমাদের মধ্যে ছিল বলেই আমরা অক্টোবরের 23 তারিখে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফর্ম করে জাতীয় ছাত্র শক্তিতে উপনীত হয়েছি, এবং এরপরে আমরা হল কমিটি দিয়েছি। এরপরে কেউ একজন হল কমিটির বিপক্ষে কোনো কথা বলেন নাই। আরো একটা মজা আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল কাদের 9 দফার ঘোষক, অভ্যুত্থানে তার সাংঘাতিক কন্ট্রিবিউশন আছে, তিনি ছাত্র রাজনীতি বা হল রাজনীতির বিপক্ষে কথা বলেছেন। সুতরাং তিনি এখন আর ছাত্র শক্তিতে বিলং করেন না, কারণ ছাত্র শক্তি আদর্শ থেকে সরে এসছে। আচ্ছা, এনে সর্বশেষ কথা বলি, আশিক বলেছেন যে কে লিখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে, এটা ছাত্র শিবির থেকে কপি করা। আমি ওকে অলরেডি স্ক্রিনশট পাঠাইছি কে লিখছেন। সেই ব্যক্তির ছাত্র শক্তির কোনো ছাত্র শিবিরের কোনো পরিচয় আছে কিনা, জামাতের কোনো পরিচয় আছে কিনা সেটা আমি জানি না, এটা সত্য। সেই ব্যক্তি যখন আবার শিবিরের পক্ষে লেখেন, তখন শিবির সেটাকে এন্টারটেইন করে, কিন্তু যখন শিবিরের জন্য বাজে হয় সেরকম কোনো কিছু লাগে, তখন আবার শিবিরটাকে এন্টারটেইন করেন না। এক মজার জগৎ। এনিওয়ে, এরপর আসেন স্লার শেমিং নিয়ে। আমি এখনো আমার এই ফোনের হোয়াটসঅ্যাপ খুললে ছাত্র শিবিরের এখন যিনি কেন্দ্রীয় সভাপতি, তাকে আমি একাধিক ফেসবুকের লিঙ্ক, একাধিক স্ক্রিনশট পাঠিয়েছি যে আমাদের নারী কর্মীদেরকে, নারী নেত্রীদেরকে শিবিরের ছেলেরা, একদম বাই পোস্টেড শিবিরের ছেলেরা নাম ধরে, পদবি ধরে, বা তিনি কোন শাখায় উপশাখায় কাজ করেন লিখে পাঠিয়েছি। কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। নেওয়া হলেও সেটা ইন্টারনেটে নেওয়া হয়েছে,
আমি জানি না, এক্সট্রা আমাকেও পাঠানো হয় নাই। এখন মজার ব্যাপারটা কি জানেন, মজার ব্যাপারটা হইতেছে, ধরেন এই যে আমরা আলোচনা করতেছি না, আমি জানি আমি ছাত্রদলের সমালোচনা করছি, শাহবাগ নিয়ে তো শীতে দিই, সাদমানরে বলেছি, মারজানরেও ওই তো বলার কিছু পাই নাই। তো ব্যাপারটা হইতেছে যে এইগুলো নিয়ে আমি জানি ছাত্রদল কিংবা পরিষদ এরা আমাকে ফেসবুকে এটা কিছু লিখবে না। আমার পূর্ববর্তী আমি এটা করবো, শেষ করবো, এটা আমি আশিকের কাছে, আমি আশা করি আশিক আমার বন্ধু হিসাবে, বন্ধুত্বের সংলাপ হিসাবে নিবে, যে এই যে কথা বলছিলাম, আমি শিবিরে অনেকগুলো সমালোচনা করেছি। আমার পূর্ব অভিজ্ঞতা বলে যে যখনই আমি শিবিরে কোনো সমালোচনা কোথাও করেছি, ওই সমালোচনা করে ওই অনুষ্ঠান থেকে বেরোর সঙ্গে সঙ্গে দেখেছি ফেসবুকে আমার বিরুদ্ধে আদালত বসছে। এখন আমার কাউন্টার আশিক করেছে, আমি এটাকে এডমিট করেছি, এটাকে গ্রহণ করেছি। এরকম হাজারটা কাউন্টার আমার আলোচনা ফেসবুকে হইতে পারে, কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়ে দিয়ে জাহিদ হাসান একজন মিথ্যাবাদী। ভাই আমাদের সময় জাহিদ হাসান একজন মিথ্যাবাদী, এ তো যুক্তি। ওয়েলফেয়ার পলিটিক্স কি আমি মিথ্যা বলতে পারবো? ওয়েলফেয়ার পলিটিক্সের বিপক্ষে আমি যুক্তি দিয়েছি, সে আমার পক্ষে যুক্তি দিয়েছে, এটা কি মিথ্যা? এটা আলোচনা শুরু হবে কোন জায়গা থেকে? জাহিদ হাসান একজন মিথ্যাবাদী। হ্যাঁ রে ভাই, এটা আমার মা দেখলে তো আমার মা পরের দিন ঘরে ভাত বন্ধ করে দিবে। এনিওয়ে, সুতরাং সহাবস্থান হইতে হইলে ছাত্রশিব আমরা সবাই দায়িত্বশীল আচরণ করতে হবে, এভরিওয়ান, সবার এখানে ভিন্ন ভিন্ন রেসপন্সিবিলিটি আছে। কিন্তু আমি স্পেসিফিক ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো যে আপনাদের পরিচয় তো অনেকেরই আমরা জানি না, সেটা আপনাদের সাংগঠনিক কৌশল বলেছেন, ওইটাও যদি মেনেও নেয় কিছুক্ষণ সময়ের জন্য, তবু যারা পরিচিত না এদের দিয়ে আল্লাহর হস্তে আমাদেরকে মিথ্যাবাদী, ইসলাম থেকে খারিজ, আরো নানা কিছু, এগুলো একটু কম বানায়েন। আচ্ছা ঠিক আছে, এই আর কি। আর আমি শেষ কথা বলি, ছাত্র আন্দোলনকে ধন্যবাদ, ইসলামী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। অন্তত পক্ষে অনেক ভাই বলেছেন 364 দিন করলেও কিছু হবে না, আমি একটা সুফল দেখি যে অন্তত পক্ষে এই যে আজকে এক টেবিলে বসছি, আমি গত কয়েকদিন এই জুলাইয়ের 15 পর থেকে ছাত্রদল এখানে একটা প্রোগ্রাম করছে, এই যে 30 অডিটোরিয়ামে আমরা এসেছি, আমরা একই দিনে প্রোগ্রাম করেছি, ছাত্রদল গেছে, শিবিরের ওনারা কেন যেন আসেন নাই, তখন ডাকসু জিএসকে দাওয়াত দেওয়া হয়েছিল। আবার গতকালকে আমরা সংগঠন সমাবেশ করেছি, ওখানে শিবির একজন গিয়েছেন, যদি শেষে গিয়েছেন, ছাত্রদলের শিবন ভাই গিয়েছেন। আবার গতকালকে যাত্রাবাড়িতে প্রতিরোধ দিবস ছিল, ওইখানেও অনেকগুলো সংগঠন গিয়েছেন। আবার আজকে আমরা বসলাম, এইটা একটা মেসেজ যাবে শিবির, ছাত্র শক্তি, ছাত্রদল পরিষদ, যে নেতারা তো ঠিক আছে, তাহলে আমরা মারামারি করে কেন একজন একজন চক্ষু শোনাবো? হয়তো আমরা আমাদের জায়গাতে ঠিক আছি। সর্বশেষ কথা, এখানে মারামারি সংঘাত অনেকক্ষণ হয়েছে, কিন্তু যখনই ছাত্রলীগ সামনে দাঁড়াবে সবাই এক হয়ে যাব, এটাই শেষ কথা। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ। আমরাও একই কথা বিশ্বাস করি, আমাদের মত থাকবে, ভিন্নতা থাকবে, দৃষ্টিভঙ্গি ভিন্নতা থাকবে, কিন্তু ছাত্র রাজনীতির গঠনে ছাত্রদের অধিকার আদায়ে আমরা সবাই ঐক্যবদ্ধ, এই আশাবাদ রাখছি। একই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। একই সাথে আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এরপরে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, প্যানেল ডিসকাশন 2, জুলাই গণ অভ্যুত্থান, অর্জন, অপূর্ণতা ও রাজনৈতিক বিভাজন নিয়ে। এখন নামাজের বিরতি। সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ সকলের মঙ্গল করুন।